প্যারিসে থাকা লোয়ার মিউজিয়াম, যেটা বিশ্বের সবচেয়ে নিরাপদ স্ট্রাকচার হিসাবে ধরা হতো, সোজা সাপটা দিন দুপুরে লুট হয়ে গেল। যা আমরা হলিউড সিনেমায় দেখি, বাস্তবে সেটাও সবার সামনে ঘটতে পারে। 19 অক্টোবর 2000 মিউজিয়াম খোলার 30 মিনিট হয়ে গেছে। ঠিক তখনই মিউজিয়ামের অন্য পাশে, যার রিভার সাইডে, কিছু একটা অস্বাভাবিক ঘটছে। একটা ট্রাক, যা সাধারণত ফার্নিচার একদম উপরের তলায় পৌঁছে দেওয়ার কাজে আমি অর্পণ, আপনাদের স্বাগত রহস্য কথায়। ব্যবহার হয়, এসে মিউজিয়ামের দেয়ালের কাছে থামে। ওই ট্রাকে একটা মেকানিক্যাল লিফট লাগানো ছিল, কিন্তু এই ট্রাকে ফার্নিচার তোলার কোনো কাজ ছিল না। আর যাদের মধ্যে বসেছিল, তাদের উদ্দেশ্য মোটেই পরিষ্কার ছিল না। ওই গ্রুপে মোট 4 জন ছিল। তারা হলুদ আর কমলা রঙের ওয়েস্ট পরেছিল, একদম ঠিক যেভাবে কনস্ট্রাকশন ওয়ার্কাররা পরে থাকে। কিন্তু তারা সবাই মুখ ঢাকতে বেল লাওয়ার্স পরেছিল। 4 জনের মধ্যে 2 জন ছিল, তারা চিন্তা না করে মেকানিক্যাল লিফটটা বাড়িয়ে মিউজিয়ামের প্রথম তলায় থাকা এক ব্যালকনিতে পৌঁছালেন। ওই ব্যালকনি মিউজিয়ামের সবচেয়ে দারুণ অংশগুলোর মধ্যে একটা, গ্যালারি দ্য অ্যাপোলে বা গ্যালারি অফ অ্যাপলো পর্যন্ত নিয়ে যায়। এখানেই ফ্রান্সের রাজকীয় ধনসম্পদ প্রদর্শনের জন্য রাখা ছিল। কিন্তু অ্যাপোলো গ্যালারির ভেতরে ঢোকার জন্য একটা বড় বাধা ছিল, একদম মোটা কাঁচের দেয়াল। ব্যালকনিতে পৌঁছানোর পর তারা ব্যাগ থেকে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড ডিস্ক কাটার বের করল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই গ্যালারির কাছে ছিদ্র করে ভিতরে ঢুকে পড়ল। সফলও হয়েছিল। এই সবকিছু এত দ্রুত ঘটল যে এখনো পর্যন্ত সিকিউরিটি গার্ডরাও কিছু বুঝতে উঠতে পারেনি। কিন্তু এই কাজেই মিউজিয়ামে সিকিউরিটি অ্যালার্ম বাজে উঠল, আর গ্যালারিতে থাকা গার্ডরা চোরদের দেখে ফেলল। তবুও চোরদের কিছু যায় আসে না। তারা গার্ডদের কাছে পাওয়ার টুলস দেখিয়ে ধমক দিল আর তাদের কাজে লেগে রইল। গার্ডরা সঙ্গে সঙ্গেই প্রোটোকল মেনে গ্যালারির ভেতর থেকে পর্যটকদের বের করতে শুরু করল। মিউজিয়ামে এখন বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল। পরে আনি শাহিদ জানান, ওখানে পুরো একটা আতঙ্কের পরিবেশ ছিল। মানুষ বুঝতেই পারছিল না কি হচ্ছে। পুলিশের স্টাফ মেম্বাররা যখন হতাশ মানুষেরা মিউজিয়াম থেকে বের করে আনতে ব্যস্ত ছিল, তখন ওই 2 চোর খুব শান্তভাবেই গ্যালারির ডিসপ্লে কেসের কাঁচ ভেঙে তুলে নিল 9টা মূল্যবান খাজানা। তারপর কাটা কাঁচ দিয়ে বেরিয়ে এসে ব্যালকনিতে চলে গেল। ওখানে নিচে তাদের 2 সহযোগী স্কুটারে বসে তাদের অপেক্ষা করছিল। তারা দ্রুত লিফটের সিঁড়ি দিয়ে নেমে স্কুটারে উঠে পালিয়ে গেল। এইসব এত দ্রুত ঘটল যে কেউ বুঝতে পারল না। পুলিশের ভাষ্য অনুযায়ী চোররা মিউজিয়ামের ভিতরে 4 মিনিট ধরে ছিলেন, আর পুরো অপারেশন, মানে ট্রাক পার্ক করা, সিঁড়ি বাড়ানো, কাঁচ ভাঙা আর লুটপাট করে পালিয়ে যাওয়া, এগুলো করতে মাত্র 8 মিনিট লেগেছিল। বেরিয়ে যাওয়ার সময় তারা লিফটের ট্রাকে আগুন লাগানোর চেষ্টা করেছিল, যাতে পুলিশ পেছনে ট্রাকে কোনো প্রমাণ বা ফিঙ্গারপ্রিন্ট না পায়। কিন্তু মিউজিয়ামের এক সাহসী স্টাফ মেম্বার দ্রুত হস্তক্ষেপ করে তাদের সেটা করতে দেননি। তারা নদীর ধারে ধরে বলিউড পেরিফেরি অর্থাৎ প্যারিসের রিং রোড হয়ে A6 মোটরওয়ের পথে পালিয়ে যেতে সক্ষম হয়েছিল। এই ডে লাইট ডাকাতি ফ্রান্সের জন্য একেবারেই সহ্য করা না লজ্জার ঘটনা ছিল। কিন্তু প্রশ্ন হলো, মিউজিয়াম থেকে আসলে কি চুরি হয়েছে? চোররা কোন কোন জিনিসগুলোকে টার্গেট করেছিল? যখন ক্ষতির পরিমাণ হিসাব করা হলো, তখন পুরো ফ্রান্স জুড়ে শোকের ছায়া নেমে আসে। চুরি হওয়া জিনিসগুলোর আর্থিক মূল্য তো ছিলই, কিন্তু তাদের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক মূল্য অপরিমেয় বলা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের মতে মিউজিয়াম থেকে মোট 8টি মূল্যবান জিনিস চুরি হয়েছে। এখন আপনি ভাবতে পারেন, আমি তো আগে বলেছিলাম 9টা। হ্যাঁ, চোররা 9টা জিনিসই চুরি করেছিল, কিন্তু পালানোর সময় তাদের একজনের কাছ থেকে একটা জিনিস রাস্তায় পড়ে গেছিল। এটা ছিল 170 বছর পুরানো এমপ্রেস ইউজিনির মুকুট। এমপ্রেস ইউজিনি, যিনি নেপোলিয়ন III এর স্ত্রী ছিলেন, এই মুকুটটা বিশেষভাবে 1855 সালে তার জন্য বানানো হয়েছিল। যখন চোররা এই মুকুটটা কাঁচের ফাঁক দিয়ে বের করার চেষ্টা করছিল, ফাঁকটা ছোট হওয়ার কারণে মুকুটটা বের হচ্ছিল না। জোরপূর্বক বের করার কারণে মুকুটটায় অনেক ক্ষতি হয়েছিল, আর শেষে রাস্তায় পড়ে যাওয়ার কারণে তাতে অনেক স্ক্র্যাচ পড়ে গেছিল। মিউজিয়ামের ডিরেক্টর পরে বলেছিলেন মেরামত সম্ভব, কিন্তু যে 8টা জিনিস চলে গেছে সেগুলো ক্ষতিপূরণ করা যাবে না। এর মধ্যে ছিল এমপ্রেস ইউজিনির একটা সুন্দর একটা টিয়ারা আর একটা ব্রোচ। এমপ্রেস মেরি লুই, যিনি নেপোলিয়ন বোনাপার্টের 2য় স্ত্রী ছিলেন, তার এমেরাল্ডের হার আর একই সেটের দুল। এছাড়া কুইন মেরি অ্যামেলি আর কুইন হরটেন্সের সাফায়ার সেটের একটা টিয়ারা, একটা হার আর একটা দুল, আর একটা বিশেষ ধরনের ব্রোচ, যাকে রিলিকুয়ারি ব্রোচ বলা হতো। এগুলো সব 19 শতকের জিনিসপত্র
আর এতে হাজার হাজার হিরকোনা, এমেরাল্ড, নীল সাফাই আর অন্যান্য মূল্যবান রত্ন জড়ানো ছিল। এগুলো শুধু গহনা নয়, এগুলো ফ্রান্সের শাহী ইতিহাসের একটা অংশ। এক অনুমান অনুযায়ী এইসব গহনায় ব্যবহৃত সোনা, রত্ন আর হীরার দাম $2 মিলিয়ন ছিল। কিন্তু যেই রাজকীয় পরিবারের কথা বলা হচ্ছে, তাদের দৃষ্টিতে 102 মিলিয়ন বা এমনকি 1000 মিলিয়ন ডলারেও এটা পূরণ করা সম্ভব নয়, তাই এর মূল্য অমূল্য বলা হয়। আশ্চর্যের বিষয়, চোররা সেই গ্যালারির সবচেয়ে দামি জিনিসগুলো পর্যন্ত হাত দেয়নি। যেমন সেখানে বিখ্যাত জামানার রিজেন্ট হীরা ছিল, যার একক দাম 51 মিলিয়ন ইউরো বা $60 মিলিয়ন। এর পাশাপাশি সুসি আর হ্যাটেন্স নামে আরও কিছু হিরে ছিল, কিন্তু চোররা তাদেরকে সম্পূর্ণ উপেক্ষা করল। তাই ধারণা করা হচ্ছে তারা হয়তো কোনো বিশেষ অর্ডারে এসেছিল। ওরা জানতো কি চুরি করতে হবে। প্যারিস প্রসিকিউটর অফিস বলেছে, এটা টাকা ক্ষতি নয়, ফ্রান্সের ইতিহাসের ক্ষতি। কিন্তু এখানে প্রশ্ন উঠছে, বিশ্বের সবচেয়ে নামকরা মিউজিয়াম, যেখানে প্রতি বছর কোটি কোটি মানুষ আসে, এত সিকিউরিটি থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত কোথায় গন্ডগোল হলো? যখন তদন্ত শুরু হয়, তখন অনেক চমকপ্রদ তথ্য সামনে আসে। ফ্রান্স মিডিয়া প্রথম রিপোর্টে বলেছে, চুরির যে অংশে ঘটনা ঘটেছে সেখানে প্রতি 3টে রুমের মধ্যে একটা রুমে কোনো সিসিটিভি ক্যামেরা ছিল না। হ্যাঁ, বিশ্বের সবচেয়ে বড় মিউজিয়ামে সিসিটিভির কাভারেজ পুরোপুরি ছিল না। আর যে বাইরের ক্যামেরাগুলো লাগানো ছিল, সেগুলো সেই ব্যালকনিটা পুরোপুরি ঢাকছিল না, যেখান থেকে চোররা কাঁচ কেটে ঢুকে পড়েছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা লেগেছিল তখন, যখন ফ্রেঞ্চ সেনেটের একজন সেনেটর নাটালি গলে বিটিভিকে বলেছিলেন যে অ্যালার্মটা বাজছিল সেটা আসলে মিউজিয়ামের বড় অ্যালার্ম। ওই ব্যালকনিতে একটা লোকাল অ্যালার্ম সিস্টেমও ছিল, কিন্তু সেটা কয়েকদিন আগে খারাপ হয়ে গেছিল। যদি সেটা ঠিক থাকতো, তাহলে সিকিউরিটি ব্যালকনিতে চোরদের প্রবেশের খবর পেত। মিউজিয়ামের ডিরেক্টর চুরির সঙ্গে সঙ্গে সিকিউরিটির এই ব্যর্থতাকে মেনে নিয়ে কালচার মিনিস্ট্রিকে তার পদত্যাগপত্রও জমা দিয়েছিলেন, কিন্তু তার পদত্যাগ গ্রহণ করা হয়নি। এই চুরির কারণে ফ্রান্সের মিউজিয়ামের সিকিউরিটি নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। আর জানিয়ে রাখি, এটা চুরির প্রথম ঘটনা ছিল না। একই মিউজিয়ামে 1911 সালে মোনালিসার পেন্টিংও চুরি হয়েছিল। মিউজিয়ামের এক পুরনো একটা কর্মচারী লিওনার্দো দা ভিঞ্চির বিখ্যাত মোনালিসার পেন্টিং চুরি করেছিলেন। সে পেন্টিংটা মাটির নিচে হুলুকিয়ে সহজেই বেরিয়ে গেছিলেন। পেন্টিংটা 2 বছর পরে ইতালি থেকে উদ্ধার করা হয়, যখন সে চোরটা বিক্রি করার চেষ্টা করছিল। এই ঘটনা থেকেই মোনালিসাকে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পেন্টিং বানিয়ে দিয়েছিল। এরপর 1976 সালে একই মিউজিয়াম থেকে কিং চার্লসের তরোয়াল চুরি হয়ে গেছিল। 3 জন মিউজিয়ামের জানলা ভেঙে ভিতরে ঢুকে কিং চার্লসের তরোয়াল চুরি করেছিল, যা এখনো পাওয়া যায়নি। আর শেষবার 2008 সালে এই মিউজিয়াম আবার চুরির সঙ্গে জড়িয়ে পড়েছিল। সেই সময় চোররা একটা পেন্টিং দুপুরবেলার মধ্যে ফ্রেম থেকে খুলে নিয়ে পালাতে সক্ষম হয়েছিল। ওই পেন্টিংটাও আজ পর্যন্ত হারিয়ে গেছে। এখন 27 বছর পর আবার এই ডাকাতির ঘটনা ঘটল। এই মুহূর্তে 60-এরও বেশি, এমনকি কিছু রিপোর্ট অনুযায়ী 100-টিরও বেশি তদন্তকারী এই মামলায় কাজ করছেন। অবশ্য শনিবার 25 অক্টোবর 2025 পুলিশ 2 জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে, যাদের এই ডাকাতির সঙ্গে গভীর সম্পর্ক দেখা যাচ্ছে। পুলিশ ঘটনাস্থল থেকে প্রায় 150-টিরও মতো ডিএনএ স্যাম্পল আর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করেছিল। এই স্যাম্পলগুলো চোররার জিনিসপত্র থেকে নেওয়া হয়েছিল, যেমন হেলমেট, গ্লাভস আর ট্রাকের ভিতর থেকে। পুলিশ বলছে ডিএনএ স্যাম্পল মিল বেঁধেই তাদের গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন সন্দেহভাজন ব্যক্তির পুরনো সোনা চুরির রেকর্ডও আছে। পুলিশ আশা করছে প্যারিস মিউজিয়াম ডাকাতির সব চোর আর মাস্টারমাইন্ডদের দ্রুতই ধরবেন। তবে এখনো বলা হয়নি এই সন্দেহভাজনদের কাছ থেকে চোরা মালামাল পাওয়া গেছে কিনা। চুরির পর মিউজিয়াম 2 অক্টোবর পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু এখনো অ্যাপোলো গ্যালারি বন্ধ আছে। পুলিশের কথা, এটা ছিল খুবই সংগঠিত এবং প্রফেশনাল চুরি, আর তদন্ত এখনো চলছে। আপনার কি মনে হয়? আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন।